সবাই কেমন আছো? দেখতে দেখতে কিন্তু প্রায় আমরা চলে এসেছি আমাদের লাস্ট পার্টে, মানে এই সিরিজের লাস্ট পার্টে। সেটা হচ্ছে কি যে প্রতিবিম্ব। সো দেখো যে গতকালকে রাত্রে থেকে শ্যুট করা শুরু করছিলাম, যে এখন হচ্ছে 12:30 বাজে। সো দ্য শ্যুট ইজ গোয়িং অন হোয়াট এভার। আচ্ছা, তো দেখো বলছে যে প্রথম যে কেস প্রতিবিম্ব মানে হচ্ছে যে তোমার একটা দর্পণ বা আয়না এর সামনে তুমি যদি দাঁড়াও, যে সেফর তুমি যদি এখানে দাঁড়াও, যে এখানে তুমি হচ্ছে দাঁড়াইলা, হচ্ছে তুমি চাঙ্গুস খান, তুমি হচ্ছে এখানে দাঁড়াইলা, তাহলে দর্পণ বা আয়নার ক্ষেত্রে ঘটনা কি ঘটে? তোমার ঠিক একটা প্রতিবিম্ব সেটা কোথায় গঠিত হয়? আয়নার পেছনে গঠিত হয়, রাইট? এরকম একটা প্রতিবিম্ব গঠিত হয় এবং এইখান থেকে এইখানের দূরত্ব যা হয়, এখান থেকে এইখানের দূরত্ব সেম। তাহলে এরকম যে ঘটনাগুলো ঘটে এটা আসলে কি? বিম্ব বা প্রতিবিম্ব, রাইট? আচ্ছা, তো প্রতিবিম্বের এই ব্যাপার স্যাপারগুলো আমার কোত্থেকে আসবে? আমার দুই ধরনের কেস আমরা দেখতে পারি। একটা হচ্ছে বিন্দুর সাপেক্ষে প্রতিবিম্ব, মানে একটা বিন্দু সে আসলে প্রতিবিম্ব হিসেবে কাজ করবে। কেমন ব্যাপারটা একটু চিন্তা করা যায়, যে 5,3 বিন্দুর সাপেক্ষে 2,1 বিন্দুর প্রতিবিম্ব। আচ্ছা, এখন একটু দেখি। ধরো এখানে হচ্ছে 5,3, এ অ্যাকচুয়ালি একটা আয়নার মতো কাজ করতেছে, আর 2,1 এখানে একটা বিন্দু আছে। তাহলে 5,3 বিন্দুর সাপেক্ষে 2,1 বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করতে চাই। তাহলে দেখো এটা একটা কি হিসেবে কাজ করবে? আয়না। এটা একটা কি হিসেবে কাজ করবে? মনে মনে চিন্তা করো, এটা একটা আয়না হিসেবে কাজ করবে। তাহলে 2,1 এর প্রতিবিম্ব ঠিক এইখান থেকে এইখানে যে দূরত্বে আছে, ঠিক এই বিন্দুর থেকে এই বিন্দুর দূরত্ব কি হবে? সেম, রাইট? হয়তো একটু বেকার তারা হচ্ছে বা এই জন্য মনে হচ্ছে যে ইনা সমরেখাও মনে হচ্ছে না। আছে তাহলে 2,1 এইটার দূরত্ব যা হবে, এই 5,3 থেকে বিন্দুর প্রতিবিম্বের দূরত্ব কি হবে? সেম। কারণ এটা একটা কি আয়না হিসেবে কাজ করতেছে, একটা সমতল দর্পণ হিসেবে বা সমতল আয়না হিসেবে তুমি চিন্তা করতে পারো। তাইলে দেখো এইটার সলভ আমরা কি কোন থিওরি থেকে করব? কম কম বেশি বেশি থিওরি। কোন জায়গা থেকে সলভ করব? কম কম বেশি বেশি থিওরি। যে দেখো এইখান থেকে এটার কত বৃদ্ধি পাইছে? +3 বৃদ্ধি পাইছে। তাইলে যদি এখানে +3 বাড়ে, যেহেতু একটা আয়না এবং এখান থেকে এখানে দূরত্ব যা হবে, এখান থেকে এখানে দূরত্ব কি হবে? সেম। তার ফলে এইখানেও কত বৃদ্ধি পাবে? 3 বৃদ্ধি পাবে। তাহলে 3 বৃদ্ধি পাইলে এটা হয়ে যাবে হচ্ছে 8। সেম ভাবে এই 1 থেকে আসলে কোথায় হইলো? 3। তাহলে কত বৃদ্ধি পাইলো? 2 বেশি বাড়লো। তার মানে এই 3 থেকে যদি আমি এই পাশে যাই, তাহলে এখানে +2 হবে, এটা হয়ে যাবে 5। তাহলে বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব তুমি যখনই নির্ণয় করবা, তুমি অ্যাকচুয়ালি কি থিওরি অ্যাপ্লাই করবা? কম কম বেশি বেশি থিওরি। তুমি আসলে কি থিওরি অ্যাপ্লাই করবো? কম কম। এই যে এখান থেকে এখানে গেছে, কত বৃদ্ধি পাইছে? 2। তাহলে 3 থেকে কত বৃদ্ধি পাবে? 2। দ্যাটস ইট, কম কম বেশি বেশি থিওরি। ঠিক আছে? আচ্ছা, এবার আসো নেক্সট কেস। নেক্সট কেসের মধ্যে আমরা কি পড়বো? যে সরল রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। এবং এই কেসের ভিতরে আমার কি কি থাকতেছে দেখো, এক্স অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে, যে কোনো সরলরেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, ওয়াই ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। খুব সুন্দর চারটা জিনিস। তার ফলে আমি এখন এই সাবকেসগুলোকে নিয়ে আসলে বেশি আলোচনা করব। ঠিক আছে? সো কিভাবে আলোচনা করব দেখো, প্রথম সাবকেস যে এক্স অক্ষের এক্স ও ওয়াই এর সাপেক্ষে কোনো একটা বিন্দুর প্রতিবিম্ব আমি নির্ণয় করতেছি। লুক, আমার এক্স অক্ষ হচ্ছে এইটা, এবং এই এক্স অক্ষটা একটা কি হিসেবে কাজ করতেছে আমি দেখতে পাচ্ছি? দর্পণ। তাইলে এক্স অক্ষটা যদি আমার একটা দর্পণ হিসেবে কাজ করে, তাহলে এই বিন্দুটা এক্স অক্ষ থেকে যত দূরে অবস্থান করতেছে, ঠিক দর্পণের কারণে এর একটা প্রতিবিম্ব এক্স অক্ষের নিচে অবস্থান করবে এইভাবে, এবং এটার ডিস্টেন্স কি হবে? সেম, রাইট? এটা থেকে এটার ডিস্টেন্স যা, এটা থেকে এটার ডিস্টেন্স কি হবে? সেম। তাইলে বোঝা যাচ্ছে যে এইখান থেকে এখানে ডিস্টেন্স যা, এইখান থেকে এখানে ডিস্টেন্স যদি সেম হয়, এবং এক্স অক্ষটা আসলে কি হিসেবে কাজ করতেছে? দর্পণ। তার মানে এটা একটা কি হিসেবে কাজ করতেছে? একদম এই বিন্দুর একটা রেপ্লিকেট তুমি এখানে পাবা, বিপরীত রেপ্লিকেট, রাইট? বুঝতে পারছো? তাহলে এটা যদি 2,3 হয়, এই বিন্দুটার ক্ষেত্রে কি হবে দেখো? 2, -3, কারণ এইখান থেকে এখানে যে ডিস্টেন্স,
এবং এইখান থেকে বলো তো এই বিন্দু থেকে এই বিন্দুর ডিস্টেন্স কত, মানে এইখান থেকে এইখানের ডিস্টেন্স আসলে কত, 3 একক, কোটি না, মডুলাস অফ কোটি ইজ ইকুয়াল টু 3 একক। তাহলে এই বিম্বটার, এই যে বিম্বটা গঠিত হবে সেই বিম্বটা এক্স অক্ষ থেকে কত দূরে অবস্থান করবে, 3 একক দূরে অবস্থান করবে। এবং সেটা দেখতে কেমন, ঠিক এই যে বিন্দুটা আছে এই বিন্দুটার একটা অনুরূপ কিন্তু বিপরীত দিকে। ফলে এটা যদি এখান থেকে 3 একক দূরে থাকে তাহলে এই এক্স অক্ষ থেকে নিচের দিকেও সে কত একক দূরত্বে থাকবে, 3 একক। তাই লিখছি 2, -3। তাহলে এখানেও কত একক দূরে অবস্থান করতেছে, 3 একক। ক্লিয়ার? তাহলে উপরে গেলে 2, +3, নিচে আসলে 2, -3। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে যদি তোমাকে কখনো বলে দেয় যে এক্স অক্ষের সাপেক্ষে যে কোনো একটা বিন্দুর প্রতিবিম্ব, যে সে ফর 1, 2, তাহলে উপরে গেছে সে কয় অক্ষ, 2 অক্ষ। তাহলে এক্স অক্ষর সাপেক্ষে প্রতিবিম্ব যখন সে বলছে তখন এটা হয়ে যাবে 1, -2। জাস্ট সেম লেন্থ ডিস্টেন্সে সে অবস্থান করতেছে, রাইট? প্রতিবিম্বের সেই যেখানেও এটা আসলে কয় একক দূরে অবস্থান করতেছে, 2 একক। এখানেও আসলে কত একক দূরে অবস্থান করছে, 2 একক। বাট এই এক্স অক্ষের সাপেক্ষে 1, 2 এর প্রতিবিম্ব কত হবে, 1, -2। একইভাবে আমি যদি ওয়াই অক্ষের কথা বলি, যে ওয়াই অক্ষের আকারে কাজ করে, ওয়াই অক্ষ যদি দর্পণ আকারে কাজ করে, তাহলে এই যে 2, 3 এই বিন্দুটার প্রতিবিম্ব কোথায় আমরা দেখতে পাবো, এই বিন্দুটার প্রতিবিম্ব আমি ঠিক এই যে ওয়াই অক্ষের পেছনে এইখানে দেখতে পারবো। এটা হচ্ছে তার প্রতিবিম্ব। এবং এখানে কি হবে, যে এইটা যদি হচ্ছে এখান থেকে এখানে যে ডিস্টেন্স সেটা হচ্ছে কত একক, 2 একক। কিভাবে 2 একক, দেখো এখান থেকে এখানে গেছে 2, এখান থেকে এখানে গেছে 3, রাইট? এখান থেকে এখানে গেছে হচ্ছে 3, এখান থেকে এখানে গেছে 2, তাহলে এটা 2 একক। তাহলে এখানেও কত একক পিছাবে, 2 একক পিছাবে। তাহলে অ্যান্সার হবে -2, 3। তার মানে একটা মজার জিনিস ঘটে গেছে। ঘটা হচ্ছে যে যখনই তোমাকে বলবে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, তুমি ওই বিন্দুর জায়গায় বসাবা -y, আর যখনই তোমাকে বলবে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব তুমি বসাবা -x। একটু বোঝার চেষ্টা করি। যখনই বলবে ধরো এই বিন্দুটা 3, 4, যখনই বলবে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, তখন আমি কি করব, ওয়াই এর জায়গায় বসাবো -y। এই যে 3, এটা ওয়াই, এই ওয়াই এর জায়গায় বসাবো -y। চোখ বন্ধ করে, আর কিছু চিন্তা করার দরকার নেই। এইটার এই বিন্দুর প্রতিবিম্ব কোথায়, এক্স অক্ষের সাপেক্ষে এইখানে। আর যদি তোমাকে বলে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, কোন অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, ওয়াই অক্ষের কথা বলার সাথে সাথেই তোমার মাথার মধ্যে চলে আসবে এখানে কি বসাবো, -3, 4। কি বসাবো, -3, 4, -3, 4। জাস্ট এক্স এর পরিবর্তে কি বসেছে, -x। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বললেই বসাবো -y, আর ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বললেই বসাবো -x। ক্লিয়ার? ওকে, এটা একটা কনসেপচুয়াল আলোচনা। আচ্ছা, এখন দেখো এই এক্স অক্ষের সাপেক্ষে শুধু বিন্দুর না, এক্স অক্ষের সাপেক্ষে সরল রেখার প্রতিবিম্ব, বৃত্তের প্রতিবিম্ব, পৃথিবীর যে কোনো কিছুর প্রতিবিম্ব। আমি যদি তোমাকে বলি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, তুমি জাস্ট মাথার মধ্যে একটা জিনিস চিন্তা করবা, y = y এর জায়গায় কি বসাবো, -y। সেটা পৃথিবীর সরল রেখা হইতে পারে, বৃত্ত হইতে পারে, পরাবৃত্ত হইতে পারে, অধিবৃত্ত হইতে পারে, যা মন চায় তাই কিছু হোক। যদি তোমার আমি বলি যে এক্স অক্ষের সাপেক্ষে এত সরল রেখার প্রতিবিম্ব, কি হবে, এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এর জায়গায় থাকবে, ওয়াই এর জায়গায় কি বসাবো, -y, দেন -1 = 0। এটা যদি একটু চিত্র আকারেও তুমি দেখতে চাও যে এই সরলরেখাটা আঁকলে কিরকম হয়, সরলরেখাটা আঁকলে কেমন হয় বলো তো, যে 2x + 3y = 1, তাহলে x = 1/2 প্লাস y = 1/3। যারা বুঝি নাই প্রিভিয়াস লেকচারটা পড়ে আসো, যে 1 নিচে চলে আসছে, এই 2 নিচে চলে আসছে, এই 1 এখানে আসছে, 3 নিচে চলে গেছে, ছেদক আকারে লিখছি। ঠিক আছে, এটা যদি 1 হয় এটা হবে হাফ, এটা যদি 1 হয় এটা 3 ভাগের 1 ভাগ হচ্ছে এই যে, তাহলে এই হচ্ছে আমার সরলরেখা। ঠিক আছে, এবার আমি কি বলছি, এক্স অক্ষ দর্পণ আকারে কাজ করছে। দেখো তো, এক্স অক্ষ যদি আমার দর্পণ আকারে কাজ করে, তাহলে আমি নতুন যে সরলরেখাটা পাচ্ছি সেটা আসলে আর কিছুই না, সেটা হচ্ছে এই যে এই সরলরেখাটার ঠিক একটা প্রতিবিম্ব, সেটা হচ্ছে এমন। ঠিক আছে, এই এক্স অক্ষ দর্পণ আকারে কাজ করলে এই সরলরেখার একটা কি পাচ্ছি, প্রতিবিম্ব পাচ্ছি। ওকে, এবং এটা দেখতে কেমন,
যে এখানে দেখো টোয়াইজ এক্স মাইনাস থ্রাইজ ওয়াই ইজ ইকুয়াল টু 1, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 2 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 1 ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু 1। কীভাবে মাইনাস 1 ডিভাইড বাই 3? এই যে 1 এই পাশে আছে, 1 এখানে চলে আসছে, আর 3 কোথায় চলে গেছে? নিচে। তাহলে 3 সাথে যত মাইনাস আছে তাই মাইনাস 1 বাই 3। দেখো এখানে কি আসছে 0 কমা মাইনাস 1 বাই 3, এখানে কি ছিল 0 কমা 1 বাই 3, আর এক্স কিন্তু বদলায় নাই, এক্স হচ্ছে হাফ কমা 0। তাহলে দেখো এক্স অক্ষ বলার সাথে সাথেই এটার ওয়াইটা আগে ছিল পজিটিভ, এখন হয়ে গেছে কি নেগেটিভ। তার মানে ওয়াইয়ের জায়গায় কি বসছে শালি? মাইনাস ওয়াই। তাহলে এবং রেখাটাও এটা যেটা ছিল আমার সরল রেখা, মেইন সরল রেখা, তার বিম্ব হয়ে গেছে কি এরকম। জাস্ট এক্স অক্ষের সাপেক্ষে আমি কি বের করছি? প্রচুর করে প্রতিবিম্ব বাই করছি। একইভাবে আমাকে যদি কখনো বলে যে এই 2 নাম্বারটা, যে এই বৃত্তের প্রতিবিম্ব কি হবে, জাস্ট ওয়াইয়ের জায়গায় কি বসাবো? মাইনাস ওয়াই। ওয়াইয়ের জায়গায় কি বসাবো? মাইনাস ওয়াই প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার কিসের প্রতিবিম্ব? বৃত্তের প্রতিবিম্ব। এটা আমার কি আছে? পরাবৃত্ত। পরাবৃত্তের এক্স এর জায়গায় কি বসাবো? মাইনাস ওয়াই। এটা হচ্ছে আমার কি? পরাবৃত্তের প্রতিবিম্ব। এটা আমার কিসের প্রতিবিম্ব? বৃত্তের প্রতিবিম্ব। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে বললেই ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই। আচ্ছা, নাও ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, যখনই আমাকে বলবে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, আই হ্যাভ টু চেঞ্জ দ্য এক্স। তাহলে এক্স এর জায়গায় কি বসাবো? মাইনাস এক্স প্লাস 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। মনের অতিপ্ত বাসনা অবশ্যই আছে একটু দেখতে যে ব্যাপারটা কি হইল। তাইলে ব্যাপারটা যেটা হইল সেটা হচ্ছে যে এরকম একটা সরলরেখা ছিল, হাফ কমা 0 0 কমা 1 বাই 3। আচ্ছা, কিছুক্ষণ আগে যে সরলরেখাটা দেখছি, এখন আমার কি হিসাবে কাজ করলো? ওয়াই অক্ষ একটা দর্পণ আকারে কাজ করলো। ওয়াই অক্ষ যখন দর্পণ আকারে কাজ করলো তখন আমার সরলরেখাটা কিরকম হয়ে গেল? দেখো দেখো দেখো, এই যে এদিকের একটা হচ্ছে প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এদিকের প্রতিবিম্বটা হচ্ছে এইখানে, এই যে এখান থেকে যাবে, এবং এটাকে তুমি একটু আইকা দেখো, দেখবা তুমি ঠিক মাইনাস এরকম একটা জিনিস পাও। ওয়াই বদলাবে না, জাস্ট কি বদলাই যাবে? এক্স বদলাই যাবে। অর্থাৎ ওয়াই অক্ষ দর্পণ হিসেবে কাজ করলে এক্স এর মানটা কি হয়ে যাবে? বদলাই যাবে। এটা বুঝাই যায় যে এটা হচ্ছে আয়না, তাহলে এটা পুচিক করে এই পাশে চলে আসবে। ঠিক আছে? সো এবং এখানে তুমি যদি বৃত্তের ক্ষেত্রে বাই করো, বৃত্তের ক্ষেত্র অবশ্যই এখানে কি বসবে? মাইনাস এক্স। জাস্ট এক্স এর পরিবর্তে কি বসবে? মাইনাস এক্স। এটা মাথায় রাখলি আর তোমার কোনো কিছুতে আটকাবে না। এক্স এর পরিবর্তে কি বসবে? মাইনাস এক্স, জাস্ট মাইনাস এক্স, আর কিচ্ছু না। তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, পৃথিবীর যে কোনো গ্রাফ, যে কোনো কিছু আসলেই তোমার মাথার মধ্যে কি চলবে? এই জিনিসটা। এক্স এর জায়গায় বসাবো মাইনাস ওয়াই, ওয়াই এর জায়গায় বসাবো মাইনাস এক্স। আচ্ছা, এবার একটা পৃথিবীর সুন্দর জিনিস, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে 5,0 বিন্দুর প্রতিবিম্ব। আচ্ছা, মনে রাখবা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে তুমি যে কোনো বিম্বর যদি প্রতিবিম্ব টানো, সেটা আসলে ইনভার্স নির্ণয় করো। এটা তোমাদের আরো একটু পরে ইনভার্স ফাংশনে যে বোঝাবো না। যাই হোক, চিন্তা করো যে এটা একটা কি ছিল তোমার? 5,0 বিন্দু। এটা একটা কি ছিল তোমার? 5,0 বিন্দু। তাহলে এটা যদি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এই রেখাটার এই রেখার সাপেক্ষে যদি প্রতিবিম্ব নির্ণয় করতে হয়, তাহলে দেখো তো কি হচ্ছে। ঠিক এই রেখার প্রতিবিম্ব তুমি কোথায় পাবা? ঠিক এই বিন্দুতে, রাইট? এই রেখার প্রতিবিম্ব তুমি কোথায় পাবা? এই রেখাটার প্রতিবিম্ব তুমি কোথায় পাবা? এই যে হচ্ছে তোমার বিন্দু, ঠিক এই রেখার প্রতিবিম্ব তুমি পাবা হচ্ছে এইখানে। ওকে, এই বিন্দুর প্রতিবিম্ব তুমি পাবা ঠিক এইখানে। এবং দেখো এইখান থেকে এইখানের দূরত্ব আসলে কত? 5 একক। তাই এইখান থেকে এইখানের দূরত্ব হবে হচ্ছে 5 একক। ওকে, কারণ আসলে তুমি কি নির্ণয় করতেছো? তোমার আয়নার কারণে এই বিন্দুটা লাফ দিছে, লাফ দিয়ে এইখান থেকে এখানে চলে যাবে। এটা হচ্ছে তোমার আয়না, এ 45 ডিগ্রিতে আছে, কারণ tan, এখানে tan এর ভ্যালু কত? 1x, মানে tan ইজ ইকুয়াল টু 1 ইন্টু এক্স। তাহলে m ইজ ইকুয়াল টু tan থেটা, অতএব থেটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। কেন 45 ডিগ্রি? এটার অ্যান্সারও দিয়ে দিলাম। এটা ঢাল কত? 1। এটা ঢাল কত? 1। এই যে কোন রেখাটার? এই যে এই রেখাটার ঢাল হচ্ছে 1। এই যে এইটা কিন্তু এই দর্পণের, ঠিক আছে? এই জন্য এখানে দিচ্ছি 45, কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে? 45। খুব ভালো কথা। তাহলে এই দিক থেকে এই দিকের দূরত্ব যদি 5 একক হয়, এই দিক থেকে এই দিকের দূরত্ব 5 একক, এবং এটা হবে 0,5।
এই 0,5 লেখার সাথে সাথে তোমার মাথার মধ্যে একটা জিনিস আসা উচিত, যে এইখানে ছিল 5, এখানে আসছিল 0, এইটা কেমন যেন ঘুরে গেছে, ফার্স্টে চলে আসছে 0 আর লাস্টে চলে গেছে 5, তাই না? ঠিক এই জিনিসটাই হয়েছে, ঠিক এই জিনিসটাই হয়েছে যে যখনই তোমাকে বলবো y = x রেখার সাপেক্ষে প্রতিবিম্ব, তখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে x এর জায়গায় y, y এর জায়গায় x, জাস্ট ঘুরায় দিতে হবে। জাস্ট কি করতে হবে? ঘুরায় দিতে হবে। যেমন 5,6 বিন্দুর প্রতিবিম্ব আমি তোমাকে যদি নির্ণয় করতে বলি, তুমি অ্যান্সার দিবা 6,5। তেমনই ভাবে একটা রেখার প্রতিবিম্ব আমি যদি তোমাকে নির্ণয় করতে বলি, তুমি অ্যান্সার দিবা 2, x এর জায়গায় y, y এর জায়গায় x। তাহলে এখানে লিখবো এই যে 3 এর জায়গায় কি লিখবো? thrice x, 2 এর জায়গায় লিখবো y। মানে এখানে যখন 3 ছিল আর এইখানে ছিল 2, এই দুইটা কি করে দিব? ইন্টারচেঞ্জ। এই দুইটা কি করে দিব? ইন্টারচেঞ্জ। 3x + 2y + 1 = 0। এটা আসলে কি আমার সরল রেখার প্রতিবিম্ব। y = x রেখার সাপেক্ষে সরল রেখার প্রতিবিম্ব। ব্যাপারটা একটু দেখি আবারও। এটা আসলে আমার কি হবে যে 2x + thrice y = -1, so x = -half plus y = -1/3 = 1, তাই না? যে -1 দিয়ে ভাগ করলে আমি কি পাই? -1/2 -1/3। ওকে, তাহলে এটা যদি আমি একটু আঁকি, ব্যাপারটা কেমন দেখায়, যে এইখানে ধরো -0, এইদিকে ধরো 0, -1/3, তাহলে এরকম একটা রেখা। এইবার কি হচ্ছে? y = x রেখাটা কোথায়? এই যে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি হিসেবে কাজ করে? দর্পণ। এটা কি হিসেবে কাজ করাবে? দর্পণ হিসেবে কাজ করবে। তাহলে নতুন যে সরলরেখা আমি আঁকলাম, তার আসলে ঘটনা কি ঘটতেছে দেখো। thrice x + twice y = -1, তাহলে x = -1/3 এবং y = -1/2 = 1। তাহলে x এর ভ্যালু এখন কত? -1/3। x এর ভ্যালু হচ্ছে এখানে -1/3, y এর ভ্যালু হচ্ছে -half। y এর ভ্যালু কত? -half। সে ফর এটা যদি 1/3 হয়, এই -half, তাহলে এটা হচ্ছে আরো কাছে -1,0। জাস্ট বদলায় গেছে। এই রেখার সাপেক্ষে এটা কি করছে? y = x রেখার সাপেক্ষে এটা কি হয়েছে? বদলায় গেছে। ক্লিয়ার? বুঝছো? ওকে, সো আজান দিতেছি, একটু দাঁড়াই। ওকে, সো এখন কই যাব? প্রতিবিম্বর সমস্যা যে এখন হচ্ছে আমরা যে কোনো একটা রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, এত রেখার সাপেক্ষে 1,2 বিন্দুর প্রতিবিম্ব। ঠিক আছে, দেখো এটা হচ্ছে রেখা thrice x + 4y + 1 = 0। এই রেখার সাপেক্ষে 1,2 বিন্দুর প্রতিবিম্ব। তাহলে এটা হচ্ছে যে কোনো একটা রেখা, এই রেখার সাপেক্ষে 1,2 বিন্দুর আমার কি নির্ণয় করা লাগবে? প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? প্রতিবিম্ব। ক্লিয়ার? এই বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। তো এটা একটু টিডিয়াস ওয়ার্ক, এটা বিভিন্ন স্টেপ ফলো করতে হবে। কারণ দেখো যে আমি এই বিন্দুর স্থানাঙ্ক জানি, আমার লাগবে এই বিন্দুর স্থানাঙ্ক, এবং এইটার ডিস্টেন্স কি হওয়া লাগবে? সেম। সমস্যা হচ্ছে ঠিক মিডলে একটা বিন্দুর স্থানাঙ্ক আমি জানি না। তাই আমার ফার্স্ট কাজ হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক বের করা।
এই বিন্দুর স্থানাঙ্ক আমি যদি জেনে যাই, তারপর আমি কম কম বেশি বেশি থিওরি দিয়ে আমার এই বিন্দুর স্থানাঙ্ক আমি বের করতে পারবো। কারণ এখান থেকে এখানে দূরত্ব যা হবে, এখান থেকে এখানে দূরত্ব কি হবে? সেম। এটা দেখা বলেই দিচ্ছি, এই দুটোর দূরত্ব কি হবে? সেম। তার ফলে ফার্স্ট কাজ হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক বের করা, তারপরের কাজ হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক বের করা। ঠিক আছে? যখনই আমাকে বলবে যে কোনো একটা সরল রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, তখন আমার কাজ বাড়বে। কারণ আমার কয়টা বিন্দুর স্থানাঙ্ক বের করা লাগবে? দুইটা। ফার্স্টে এইটা, তারপরে এইটা। এখন কথা হচ্ছে যে আমি তো রেখা জানি, আমার কাছে তো রেখা দেওয়া আছে, থ্রাইজ এক্স প্লাস 4y, থ্রাইজ এক্স প্লাস 4y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা রেখা দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে। তাহলে আমার লাগবে কি? আরেকটা বিন্দুর স্থানাঙ্ক। কেমনে পাবো? এখন একটু মাথায় বুদ্ধি খাটাইলাম, ভাবলাম যে এইটার উপরে যদি একটা লম্ব রেখা টানি, এটার উপরে যদি আমি একটা লম্ব রেখা টানি, তাহলে এই রেখাটা যে বিন্দুতে ছেদ করবে ওইটাই আসলে এই বিন্দুর ছেদ বিন্দু, মানে এই দুইটা রেখার ছেদ বিন্দু। কি করছি? এই বিন্দু থেকে এই রেখার উপরে একটা লম্ব রেখা টানছি। কি রেখা টানছি? লম্ব রেখা। এবং লম্ব রেখা টানার পরে দুইটা যে বিন্দুতে ছেদ করছে, এটা আসলে আমার কি বিন্দু? মিড পয়েন্ট বা ছেদ বিন্দু, তাই না? তার মানে আমার এখন আসলে কি বের করতে হবে? আলটিমেটলি এই সরলরেখার সমীকরণ, তারপরে এই সরলরেখার সমীকরণ থেকে এই দুটাকে আগে কি করতে হবে? ছেদ বের করতে হবে, তারপরে বিন্দু বের করতে হবে। তাহলে এই ম্যাথের আসলে কয়টা স্টেপ? 4টা স্টেপ। ফার্স্টে চিন্তা করতে হবে যে যেহেতু একটা রেখা, এইখানে একটা প্রতিবিম্ব গঠিত হবে, বাট প্রতিবিম্ব পাইতে হলে আগে লাগবে কি? মিড পয়েন্ট বা ছেদ বিন্দু। ছেদ বিন্দু কিভাবে বের করবো? সরলরেখার সমীকরণ থেকে। ঠিক আছে? এইভাবে আগাইতে হবে। তাহলে দেখো এটা সরলরেখার সমীকরণ কিভাবে চিন্তা করা যায়। যেহেতু একটা লম্ব সরলরেখা, কার উপরে লম্ব? এই রেখাটার উপরে লম্ব, এই রেখাটার উপরে লম্ব। তাহলে লেখা যায় 4x, যে এই 4 সামনে চলে আসবে, 3 এইখানে চলে যাবে। জানি আমরা অলরেডি, যেহেতু প্লাস আছে এখানে দিব মাইনাস, প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে এই রেখার উপরে লম্ব সরলরেখার সমীকরণ, এই রেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ। তাহলে আমাকে বলো এই সরলরেখাটা কোন বিন্দু দিয়ে যায়? 1,2 বিন্দু দিয়ে যায়। কোন বিন্দু দিয়ে যায়? 1,2 বিন্দু দিয়ে, যা 1,2 বিন্দু দিয়ে যায়, তাই না? যা 1,2 বিন্দু দিয়ে যায়। তাহলে যেহেতু এটা 1,2 বিন্দু দিয়ে যায়, তাহলে আমি লিখতে পারি 4 × 1 - 3 × 2 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। অতএব কে ইজ ইকুয়াল টু 6 - 4 ইজ ইকুয়াল টু 2। তাহলে আমি যে বিন্দুটা পাচ্ছি সেটা হচ্ছে, যে সরলরেখাটা পাচ্ছি 4x - থ্রাইজ y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার কাছে কি? সরলরেখা। এটাই হচ্ছে আমার কাছে কি? সরলরেখা। কোন সরলরেখা? লম্ব সরলরেখা। আর আরেকটা সরলরেখা আছে থ্রাইজ x প্লাস 4y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা আরেকটা সরলরেখা। এবার এরা দুইজন কি করছে? ছেদ করছে। এরা দুজন যদি ছেদ করে, তাহলে আমি পাবো হচ্ছে, এরা দুইজন যদি ছেদ করে তাহলে আমি পাবো সেটা হচ্ছে আমার, ওকে, এটা এখানে ছেদ করছে, যেহেতু আমি ছেদ করতেছে তাই আমি যেটা পাবো যে ছেদ বিন্দু পাবো। ঠিক আছে? সো আমি একটা কি পাবো? ছেদ বিন্দু। এই দুটো সরলরেখা যদি ছেদ করে, এবং এটার জন্য আমি একটা কি পাবো? ছেদ বিন্দু। তাহলে ছেদ বিন্দু নির্ণয় করার কৌশল কি? ক্যালকুলেটর। ছেদ বিন্দু নির্ণয় করার কৌশল হচ্ছে ক্যালকুলেটর। কই গেল? ওকে, কই গেল আমার ক্যালকুলেটর, তুমি আবার কোথায় গেলে? ওকে, তো ক্যালকুলেটর যদি আমার একটু চিন্তা করতে হয়, মোড কম্প দিলাম, এবার ছেদ বিন্দু বের করব। তাহলে মোড ইকুয়েশন 1 নাম্বার কি দিচ্ছি দেখো, 4x - 3y, এটা এই যে আমার যে ছিল, যে মান ছিল সেটা আসলে কত? 2 কিন্তু লেখা যাবে না, লিখতে হবে কি? -2 সমান সমানের ওই পাশে যে নিয়ে লিখতে হবে। আর এখানে কি আছে? 3 4 সমান সমানের ওই পাশে নিয়ে গেলে হবে হচ্ছে -1। তাইলে একটা পাচ্ছি -11/25, আর একটা পাচ্ছি 2/5। -11/25 আর একটা পাচ্ছি 2/5। তাহলে আমি অলরেডি ছেদবিন্দু পাওয়া গেছি। ছেদবিন্দু হচ্ছে -11/25, তারপর হচ্ছে 2/5। দেখছো, প্রথমে লম্ব সরলরেখা নির্ণয় করলাম, লম্ব সরলরেখা বিন্দু স্যাটিসফাই করাইলাম, সেইখান থেকে ছেদবিন্দু বের করলাম। এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে, দেখো দুইটা বিন্দু বের হয়ে গেছে,
-11/25 2 বাই কত 2/5। ওকে নাইস। এখানে আছে হচ্ছে 1,2। এবার এটা বের করতে হবে, তো একটু দেখো যে 1 থেকে -11/25 আসতে হলে অবশ্যই কমবে, ঠিক একই পরিমাণ এখানেও কমতে হবে। 2 থেকে 2/5 আসতে হইলে অবশ্যই কমবে এবং সেই একই পরিমাণ এখানে কমতে হবে। অর্থাৎ এইটা আসলে কি, ধরো এটা যদি আমার একটা বিন্দু হয় h, k, তাহলে এই বিন্দুটা আসলে কি, এটার মধ্যবিন্দু, তাই তো হয়, মানে কম কম বেশি বেশি থিওরি অনুসারে তাই তো, এখান থেকে যা কমবে এখানে তাই কমবে এবং এখান থেকে যা কমবে এখানেও তাই কমবে। তার মানে কি, এটা আসলে কি মধ্যবিন্দু, আমরা শিখে আসছি। তাহলে আমি লিখতে পারি h + 1 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু -11/25। তাহলে h ইজ ইকুয়াল টু -2 × 11 ডিভাইড বাই 25 -1। একইভাবে k + 2 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 5 and k + 2 is equal to 2 into 2 divided by 5। অতএব k is equal to 4 divided by 5 minus 2। সো এখান থেকে আমি h আর k এর ভ্যালু বের করে ফেলতে পারবো। and after that আমার এই টোটাল এই যে একটা রেখার সাপেক্ষে বিন্দু, সেটা প্রতিবিম্ব নির্ণয় করতে পারবো। সো ইটস আ টিডিয়াস জিনিস। ফার্স্টে রেখার সমীকরণ, ছেদবিন্দুর সমীকরণ, তারপরে মধ্যবিন্দুর কনসেপ্ট লাগাইয়া তারপরে তুমি আসলে কি বের করতে পারো, বিন্দুর স্থানাঙ্ক। সো যেমন ইন্টারেস্টিং তেমনই হচ্ছে একটু টিডিয়াস। আচ্ছা, y = x রেখার ব্যাপারে একটু বলতেছিলাম, যেটা আসলে একটা দর্পণ হিসেবে কাজ করে এবং এটা অলওয়েজ কোনো একটা গ্রাফকে বিপরীত ফাংশনে পরিণত করে। মানে সেফর আমি যদি একটা সাইন ফাংশন ড্র করি, তাহলে সাইন ফাংশনের বিপরীত সাইন গ্রাফ, সেটা আমি আসলে কিভাবে পাবো, y = x রেখার সাপেক্ষে আমি যদি প্রতিবিম্ব নির্ণয় করি তাইলে পাবো। যে কেমন, চিন্তা করো, এখানে a আছে, তাহলে এখানেও a থাকবে, এখানেও b আছে, এখানে b চলে যাবে এবং এই গ্রাফের যদি আমি সুন্দর করে আঁকি, সেটা আসলে এই যে এরকম হবে। তাহলে এই গ্রাফটার ঠিক বিপরীত গ্রাফটা হবে এরকম, যে a এখান থেকে ওইটা, যেহেতু একটা দর্পণ, এখান থেকে ওইটা লাফ দিয়ে এখানে চলে গেছে, এখান থেকে b লাফ দিয়ে ওইটা এখানে চলে গেছে, এই যে এখানে চলে গেছে। আমার এই গ্রাফটা যা আছে, ঠিক এই গ্রাফটার এইখানে একটা প্রতিবিম্ব থাকবে এবং বাকি যে গ্রাফটা আছে পুরোটা হচ্ছে এখানে শিফট হয়ে গেছে। তাহলে এই পুরা গ্রাফটা আসলে কি হয়ে গেছে, যে ভালো করে অবজার্ভ করো, এই পুরা গ্রাফটা আসলে কি করছে, চুমকিস করে এই পাশে শিফট হয়ে গেছে, তাই না? এই যে এই হচ্ছে শিফট হয়ে গেছে। আর এইখানে এই পার্টটুকু কেন পড়ে আছে, কারণ এই দিকে হচ্ছে যে গ্রাফটা আছে ওই দিকের একটা বিপরীত পার্ট হিসেবে এটা পড়ে আছে। তার মানে আলটিমেটলি আমি যদি খুব সুন্দর করে একদম নিট অ্যান্ড ক্লিন দেখাই, নিট অ্যান্ড ক্লিন হচ্ছে যে একটু বোল্ডলি যদি দেখাই, যে আমার এই গ্রাফটার ঠিক একটা বিপরীত গ্রাফ আমি যদি অঙ্কন করি, সেটা হচ্ছে এরকম। এই গ্রাফটা একদম একটা বিপরীত গ্রাফ আমি এই পাশে পাওয়া যাচ্ছে। তাহলে y = x, এই রেখাটা খুবই সুন্দর একটা রেখা। এইবার কাজ হচ্ছে জীবনের একটা জিনিস নির্ণয় করা, সেটা হচ্ছে রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব। একবার রেখা সমান্তরাল হবে, আরেকবার রেখা সমান্তরাল হবে না। এইটা খুবই স্পেশাল কেস, মানে স্পেশাল জেনারেল কেস, এবং এটা বের করা একটু টিডিয়াস। এটা খুব সহজ, এটা অলরেডি আমরা করে আসছি। ব্যাপারটা কেমন, যে আমি যদি তোমাকে বলি এটা একটা রেখা আছে 3x + 4y + 5 = 0, এবং এটা একটা এই রেখার সাপেক্ষে তোমার আরেকটা রেখা আছে উপরে 3x + 4y + 2 = 0। তার মানে এই রেখার তুমি যদি প্রতিবিম্ব নির্ণয় করতে চাও, কোন রেখার সাপেক্ষে, এই যে এই রেখার সাপেক্ষে। এখন দেখো এইটা আর এইটা আসলে কি সমান্তরাল, কারণ একই, তাই হচ্ছে এই দুইটা রেখা আসলে কি পরস্পর সমান্তরাল। যেহেতু তারা পরস্পর সমান্তরাল এবং যেহেতু তাদের পরস্পর সমান্তরাল, এবং স্পেশাল একটা জিনিস হচ্ছে সমান্তরাল রেখা কিভাবে চিনবা, দুইটা তো সেম হবেই, এবং মনে রাখতে হবে তাদের ঢাল কি সমান, তাদের ঢাল কি হয় সমান হয়। সমান্তরাল রেখার ঢাল কি হয় সমান হয়, রাইট? নির্ণয় করে দেখো, এটা হবে -4 ডিভাইড বাই 3, এটা হবে -3, এটা হবে -3 ডিভাইড বাই 4, এটা হবে -3 ডিভাইড বাই 4। ঠিক আছে, এটার ঢাল এবং এটার ঢাল কি হবে সেম। যেহেতু তাদের ঢাল সেম, তাহলে বোঝাই যাচ্ছে তারা আসলে কি সমান্তরাল সরলরেখা। তাহলে এই রেখার প্রতিবিম্ব, এই 3x + 4y + 2 রেখার প্রতিবিম্ব
3x প্লাস 4y প্লাস 5x এর সাপেক্ষে কিরকম হবে? যে দেখো 2 থেকে 5 এ যাইতে হলে কত বাড়ছে? 3 বেশি বাড়ছে। তার মানে তোমার এইখানে একটা রেখা থাকবে, সেটাও 3x প্লাস 4y হবে। যেহেতু এইখান থেকে 3 বাড়ছে, তার মানে তোমার 5 থেকে আরো কত বৃদ্ধি পাওয়া লাগবে? 3 বৃদ্ধি পাওয়া লাগবে। কত বৃদ্ধি পাওয়া লাগবে? 3 বৃদ্ধি পাওয়া লাগবে, এবং 5-এর সাথে 3 যোগ হলে হয়ে যাবে 8 = 0। বুঝতে পারছেন যে এখান থেকে 2 থেকে 5 হইলে কত বৃদ্ধি পেয়েছে? 3 বৃদ্ধি পাইছে। 5 থেকে 8 হইলে আরো কত বৃদ্ধি পাবে? 3 বৃদ্ধি পাবে। তাহলে 2 থেকে 5 হইলে বাড়ছে 3, 5 থেকে 8 হইতে আরো বাড়বে 3। এটাই হচ্ছে এই রেখার প্রতিবিম্ব। এই রেখার প্রতিবিম্ব কোন অক্ষের সাপেক্ষে? 3x প্লাস 4y প্লাস 5 = 0 এর সাপেক্ষে। ক্লিয়ার? এটাই আসলে আমার ঢাল। যেমন এখানে একটা ম্যাথ বলা আছে, সো এটা হোমওয়ার্ক, এটা কইরেন, ইজি লাগবে আশা করি। আচ্ছা, তো মোস্ট ডিফিকাল্ট কেস, ঠিক আছে, মোস্ট ডিফিকাল্ট কেসে ঢুকে গেছি। সো মোস্ট ডিফিকাল্ট কেসের মধ্যে ঢুকে গেছি। আচ্ছা, দেখি সব কিছু ঠিক আছে, চলতেছে কিনা। তো আমরা যদি দেখি, ওকে নাইস। হ্যাঁ, তো মোস্ট ডিফিকাল্ট কেস, মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড ডিফিকাল্ট কেস। দেখো, এই রেখার প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। x প্লাস 2y প্লাস 7 এর প্রতিবিম্ব নির্ণয় করো 3x প্লাস 4y প্লাস 7 = 0 এই রেখার সাপেক্ষে। এই রেখার সাপেক্ষে কার প্রতিবিম্ব? এই রেখার প্রতিবিম্ব। এখন যখনই তুমি এরকম রেখার প্রতিবিম্ব নির্ণয় করতে যাবা, দেখতেই পাচ্ছ তারা আসলে কি না, সমান্তরাল নয়। যেহেতু তারা সমান্তরাল নয়, তাহলে এদের মাঝখানে এটা যদি আলফা অ্যাঙ্গেল হয়, এই যে এই রেখাটা এটার সাথে যদি আলফা অ্যাঙ্গেল করে যায়, খুব কেয়ারফুল থাকো। যেহেতু তারা সমান্তরাল নয়, তাহলে তাদের মধ্যে অবশ্যই কি আছে? একটা অ্যাঙ্গেল আছে, এবং সেই অ্যাঙ্গেলটার নাম দিলাম আলফা। যদি তারা আলফা অ্যাঙ্গেল করে যায়, এটার প্রতিবিম্ব এটার সাথে কি অ্যাঙ্গেল করে যাবে? আলফা অ্যাঙ্গেল করে যাবে। এটার প্রতিবিম্ব এটার সাথে কি অ্যাঙ্গেল করে যাবে? আলফা অ্যাঙ্গেল করে যাবে। যে এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব তুমি যদি নির্ণয় করতে চাও, এবং এই রেখাটা যদি এই রেখার সাথে আলফা অ্যাঙ্গেল করে যায়, সেম ভাবে তার এর প্রতিবিম্ব কি করবে? উল্টা দিকে। এটা যদি ঘড়ির কাঁটার দিকে হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার, এটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। অলওয়েজ উল্টা। প্রথম কেসে ঘড়ির কাঁটার দিকে হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর একটা কি হইতে পারে? ঘড়ির কাঁটার বিপরীত হলে ঘড়ির কাঁটার দিকে। জাস্ট ভাইস ভার্সা। আমি ধরে নিচ্ছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হইলে এটা ঘড়ির কাঁটার দিকে, এটা কি হিসাবে যাবে? এটার প্রতিবিম্ব হবে এই দিকে, রাইট? তাহলে আমার আসলে এই যে আলফা এবং ঢাল, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। বুঝতে পারছো? কি করতে হবে? এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, যে অ্যাকচুয়ালি যে এটা যদি আলফা ভাবে যায়, তাহলে এটাও কি করবে? আলফা ভাবে যাবে। ক্লিয়ার? তাহলে কিভাবে নির্ণয় করবে? প্রথম কাজ কি? প্রথম ইন্টারেস্টিং কাজ হচ্ছে এই বিন্দু নির্ণয় করা। তাহলে এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এই দুইটা সরল রেখা কোথায় ছেদ করতেছে সেটা বের করা। এবং এটা দেখবা, এটা মনে হয় বের করলে -1,2 হয়। এটা বের করলে -1,2 হয়। তারপর আমি একবার চেক করে নিচ্ছি যাতে কোনোভাবেই ভুল না হয়। ওকে, এটা বের করলে অ্যান্সার পাবো যে -1,2, না সরি 7, -7। দেখছো, এটা অন্যটার একটা অ্যান্সার ছিল 7, আচ্ছা এটা হচ্ছে 7, -7। এটা জাস্ট তোমরা একটু ক্যালকুলেট করে নিও। 3x প্লাস 4y প্লাস 7, হ্যাঁ 7, -7। আচ্ছা, এইবার কাজ কি? এবার কাজ কিন্তু খুব ইন্টারেস্টিং। এবার কাজ কিন্তু মোস্ট ইন্টারেস্টিং জিনিস, যে 7, -7। আচ্ছা, তো আমার আসলে যেটা লাগবে সেটা আসলে কিছুই না। আমার লাগবে হচ্ছে যে আমার এই যে এখানে তুমি যদি তাকাও, তুমি যদি ভালো করে তাকাও, আমার অ্যাকচুয়ালি কি লাগবে? যে 7, -7 আমার কাছে গিভেন। তার মানে এই রেখাটার সমীকরণ আমাকে যদি লিখতে কেউ বলে, তাহলে আমি কি লিখবো? y - y1, তাই না? y - y1, এটাকে ধরলাম m1, এটা ঢাল ধরলাম m1, এটা m2, এটা m3 ইন্টু x - x1, রাইট? তাহলে আমাকে বের করতে হবে আসলে চান্দু m3 কে। কারে বের করতে হবে? চান্দু m3 কে। তাহলে এই চান্দু যদি বাইরে হয়ে যায়, তাহলে আসলে ঝামেলা শেষ, ঠিক কিনা? এই চান্দু যদি বের হয়ে যায়, তাহলে তোমার কি ঝামেলা শেষ। ওকে,
বিন্দু সব ঠিক আছে কিনা, তারপর আমি আরেকবার একটু চেক দিয়ে নিচ্ছি যে কোনোভাবে কোনো বিন্দু যেন মিস না হয়। ওকে, হ্যাঁ, ওকে ডান। হ্যাঁ, সো আমার এটার বিন্দু হচ্ছে 7, তো আমি ক্যালকুলেশন আরেকবার দেখে নিতেছি আমি যে ক্যালকুলেশন করছি ওই ক্যালকুলেশনের মধ্যে আমি ভুল করছি কিনা। সো 3x + 2iy + 3, কারণ এটা ভুল হইলে ম্যাথ আউলা যাবে, ঠিক আছে, ম্যাথ প্যারা খাবা। আচ্ছা, এইবার তুমি একটু দেখো এইটার অ্যাঙ্গেল যা, এটার অ্যাঙ্গেল তা, তাই না? এটা যে অ্যাঙ্গেল উৎপন্ন করছে এটা সেই অ্যাঙ্গেল উৎপন্ন করছে। ফলে আমি কি লিখতে পারি যে ধরো tan আলফা যেটা আছে, যে এই tan আলফা এটাই তো আসলে তোমার কি এই ইসের সাথে অ্যাঙ্গেল, রাইট? তাহলে এটার পরিবর্তে আমি লিখলাম m1 - m2 / 1 + m1 × m2। ঠিক একইভাবে এইদিকেও তো tan আলফা, কিন্তু এটা আসলে কার কার মধ্যে, এইটা আর এই রেখার মধ্যে। তাহলে এখানে আমি লিখলাম যে m2 - m3 / 1 + m2 × m3, এবং দুইটা জিনিসই আসলে কি সেম, দুটো জিনিস আসলে কি সেম। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো যে m1 এটার ঢালের মান কত, -3/4, রাইট? এটার ঢালের মান কত, -1/2, বের করে নিও। আমি কিভাবে বের করতে পারতেছি, এই শর্টকাটটা আপাতত দেখাইলাম না, সব শর্টকাট দেখাইলে তোমরা আসলে কষ্ট করে ম্যাথ আর করবা না, সবাই শর্টকাট মারা শুরু করবা। ওকে, আচ্ছা, তো এখন কিছু শর্টকাট আমরা রেখে দিই, জীবনের জন্য কাজে লাগবে পরবর্তীতে। তোমরাও কতটুকু পড়াশোনা করো আমাদের সাথে সেটাও তো দেখতে হবে, যে ক্লাস দিচ্ছি পড়তেছেন না সব শর্টকাট বলে দিলে হবে, কিছু জিনিস একটু লং কাট রাখতে হবে, কারণ এখন একটু লং কাট শিখলে পরে একটু শর্টকাট শিখতে মজা লাগবে। আচ্ছা, সো যাই হোক, আমরা দেখি যে এই দুটো আসলে আমরা এখন কি বলতে পারি, সেম, তাই না? তাহলে m1 এর মান -3/4, m2 এর মান ½ 1 + -m1 × m2, আর এখান থেকে m2 এর ভ্যালু কত, m2 এর ভ্যালু না, এটা তো m1 আর m3, সরি, এটা কার কার মধ্যে সম্পর্ক গঠন হয়েছে দেখো তো, এই যে m1 এবং একটা হচ্ছে m3, একটা হচ্ছে m1 আর একটা কি আসতেছে m3। তাহলে m1 - m3 / 1 + m1 × m3, রাইট? আচ্ছা, তাহলে এইখানে যে ভ্যালুটা আসবে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, m1 কত, -3/4 - m3 1 + -3/4 m3। এখান থেকে আপনি কার মান পাওয়া যাবেন, m3 এর মান পাওয়া যাবেন। এখান থেকে কার মান পাওয়া যাবে বলো তো, m3 এর মান পাওয়া যাবে। এটা একটা, আচ্ছা, এই পুরো ক্যালকুলেশন থেকে তুমি আসলে কার মান পাওয়া যাবে, m3 এর মান পাওয়া যাবে। m3 এর মান এখানে ইনপুট করে দিলেই তুমি তোমার সরলরেখার প্রতিবিম্ব নির্ণয় করতে পারবে। তাহলে এই জায়গাটা থেকে m3 বের করে এখানে বসায় দিলি, কাজ শেষ। তো এই হচ্ছে তোমার ছোটখাটো প্রতিবিম্বের কাজ। মোটামুটি সব প্রতিবিম্বই কভার করছি। প্রতিবিম্ব হয়তো বইয়ের ভিতরে স্পেসিফিক্যালি দেওয়া নাই, বাট কিছু কিছু ম্যাথ হয়তো দেওয়া থাকতে পারে। সো একদম পুরো ডিটেলস পুরো জিনিসটা ক্লিয়ার করে দিছি। এই গেল হচ্ছে আমাদের প্রতিবিম্ব। থ্যাংক ইউ ভেরি মাচ পুরো সিরিজটা দেখার জন্য। যারা পুরো সিরিজটা দেখছো নোট সাবমিট করতে পারো, নোট সাবমিটের কম্পিটিশন চলবে, এবং এইটার উপরে আমরা আবার একটা এক্সাম নিব, সেই এক্সামেও আমরা কিছু গিফট রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।